স্বাগত জানাচ্ছি সবাইকে টিভি অ্যানালিসিস অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি নুসুক হৃদয়ের সফর। এটি সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি হয়ে গেছে গত বুধবার। আপনি যদি হজ করার পরিকল্পনা করে থাকেন অথবা আপনি ইচ্ছা করছেন আপনি আগামী বছর হজ করবেন, তাহলে আজকের এই অনুষ্ঠান এবং এই সিরিজগুলি আপনার জন্য হবে অত্যন্ত জরুরি। আপনি যদি আগামী বছর না করে থাকেন, পরের বছর করেন, প্রতিটি এনি টাইম মুভিং ফরওয়ার্ড আপনাদের জন্য হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, অত্যন্ত তথ্যবহুল প্রোগ্রাম, এবং এটি বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। সেটিকে দেখতে হলে এবং জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। আপনারা জানেন যে আমেরিকায় প্রায় 1 মিলিয়নের কাছাকাছি মুসলমান জনসংখ্যা আছে, বাস করে, কিন্তু হজে যাওয়ার সুযোগ পাবেন মাত্র 0.1%। এবং এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কারণে আমরা এই অনুষ্ঠানটি করছি। হ্যাঁ, শুনতে অবাক লাগতেও পারে, এই সংখ্যাটা কিন্তু আসলে বাস্তব। কেউ বলে থাকেন 7 মিলিয়ন, 3 থেকে 4 মিলিয়ন, 5 মিলিয়ন, কেউ বলে থাকেন 7 মিলিয়ন। আমরা ধরে নিলাম এর কাছাকাছি একটি নাম্বার। কিন্তু ভালো খবর হলো, যদি আপনি এই অনুষ্ঠানটি দেখে থাকেন, পুরো সিরিজটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সেই ভাগ্যবানদের তালিকায় আপনার নামও থাকতে পারে। ওকে, গত পর্বে আমরা পরিষ্কারভাবে বেশ কিছু ব্যাপার আলোচনা করেছি। অনেকের কাছে পরিষ্কার না হলে আমরা আজকে চেষ্টা করব যে হজ এখন কিন্তু আর কোনো মাধ্যমে নয়, কোনো টোকেনে নয়, বা কারো কথার উপর নির্ভর করে নয়। পুরো প্রক্রিয়াটি এখন ডিজিটাল, এবং এর সঠিক নিয়ম জানা বা জানলে প্রত্যেকেই নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বুকিং করতে পারবেন। কিন্তু সমস্যা হলো ভুল তথ্য, গুজব, আর অনেকে বিশ্বাস করেন যে হজ লটারি নিয়ে হাজারো বিভ্রান্তি আছে। অনেকে এখনও মনে করেন যে লটারি সিস্টেম আছে, আবার কেউ ভাবেন যে কোনো এজেন্টের মাধ্যমে যাবেন, কোনো সোর্স আছে যিনি সব বের করে দিবেন, সব কিছু করে দিবেন। বাস্তবতা হচ্ছে হজ লটারি নেই, সম্পূর্ণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে আছে, এবং অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সব কিছু হয়ে থাকে, যেটি হচ্ছে nusuk.sa। আপনি নিজেও চেক করে নিতে পারেন। গত পর্বে আমরা যে সমস্ত বিষয়, যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কোভিডের আগে ও পরে এই হজের পরিবর্তন কি এবং কিভাবে বদলে গেছে সেই নিয়মগুলো, কোটা সিস্টেম আসলে কি, বুকিং কোন ধাপে মানুষ সবচেয়ে বেশি ভুল করে থাকে, বা বুকিংয়ের সময় কেন ই ওয়ালেটে টাকা না থাকলে বুকিং হারিয়ে যায় বা যেতে পারে, তখন আপনি কি করবেন, এই সমস্ত বিষয়, সত্যিকারের হজ প্যাকেজ কি, এবং কোন অফার আসলে কিভাবে চিনবেন যে এটি ভুয়া অফার অথবা আপনি প্রতারণার ফাঁদে পড়ছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেই নিরাপদে রেজিস্ট্রেশন করবেন কারোর উপর নির্ভর না করে। আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এই তথ্যগুলো আপনাকে শুধু সাহায্য করবে না, আপনাকে সাহসী করে তুলবে, আপনি বুঝতে শিখবেন অনেক কিছু, এবং প্রতারণা বা অপচয়ের হাত থেকেও আপনাকে বাঁচাবে। কারণ নুসুক বোঝা মানেই নিজের হজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। তাই শুরু করব আজকের দ্বিতীয় পর্ব, সত্য তথ্য, সঠিক তথ্য এবং আপনাদেরকে নিরাপদ রাখার একটি অভিপ্রায় দিয়ে। আমার সাথে আজ গতবারের মতো এবারও যোগ দিচ্ছেন গাজী সাইদ মুন্সি, হজ অপারেশন অ্যান্ড পিলগ্রিমেজ লজিস্টিক স্পেশালিস্ট, সৌদি আরবিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বুঝতে পারছেন, অনেকগুলো বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, গত বুধবার আলোচনা করেছি। আজকেও বেশ অনেকগুলো বিষয় আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো আমি একে একে আপনার কাছে তুলে ধরবো। আমি আশা করব আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করবেন, যাতে সবাই এটি বুঝতে পারে এবং সহজ হয় সবার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছি যে আপনার যদি প্রশ্ন থাকে বা জানতে চান, বাই দ্য ওয়ে এই সম্পূর্ণ জিনিসটি টিবিএনের ওয়েবসাইটে থাকবে, সেখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, যার কারণে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আরও বেশি করে, এবং তার জন্য আপনাকে কিছু করতে হবে না, শুধু রেজিস্ট্রেশন করলে চলবে। কারণ এটির অনেক ব্যাপার আছে, যদি স্বল্প সময়ে সব কিছু তুলে ধরা সম্ভব নয়। কারণ আপনারা জানেন এই অনুষ্ঠানটি 40 মিনিটের একটি অনুষ্ঠান, সেটাও একটা টেলিভিশন অনুষ্ঠানের জন্য অনেক বড়। সো গাজী সাহেব, আমি আজকের পর্ব যে আমরা শুরু করব, সেখানে বেশ কিছু ব্যাপার আছে। আমি গত পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, এটি আমি একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আপনি সেটা আমাকে বলবেন, আমরা
একটু জেনে নিব যে বিষয়গুলো আলোচনা করেছিলাম যে কোভিড এবং আগের পরের ব্যাপারটি কীভাবে বদলে গেছে, কোর্টের সিস্টেম আসলে কি, বুকিং কোন কোন ধাপে মানুষ করেন এবং কিভাবে ভুলগুলো হয়ে থাকে, কেন ওয়ালেটে টাকা না থাকলে বুকিং হারিয়ে যায়, সত্যিকারের হজ প্যাকেজগুলো কি আর কোনটা বুঝবেন যে এই প্যাকেজ আসলে আপনি কোন প্যাকেজটা নেবেন এবং কোন প্যাকেজটা আসলে ভুয়া প্যাকেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটি ছিল, আমরা বলার চেষ্টা করেছি আপনি যদি রেজিস্ট্রেশনটা নিজে করেন তাহলে আপনিই হবেন আপনার রেজিস্ট্রেশনের মালিক এবং অন্য কেউ আপনার সাথে কোনো রকম প্রতারণা করতে পারবে না। আমি কি এই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম গাজী মুন্সি, এবং আমার মনে হয় আমি কোনো কিছু বাদ দিচ্ছি না, আপনি কি মনে করেন? জি ঠিক, আমরা এইসব বিষয়ে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। আজকে আমরা ডিটেলসে সংক্ষেপে ডিসকাস করছি। আজকে আমরা ইনশাআল্লাহ একটু ডিটেলস দিয়ে কথা বলতে পারবো আর একটু বেশি করে এক্সপ্লেন করতে পারবো, 2-3টা ধাপ স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি এর আগে স্টেপগুলো একটু বলতে পারি সবাইকে, যে টোটাল কয়টা স্টেপ আছে, তারপরে সেখান থেকে যে কয়টা স্টেপ আমরা কমপ্লিট করতে পারি আজকের। ওকে, আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি জানিয়ে রাখতে চাই যে আমরা আজকে দ্বিতীয় পর্ব করছি। অনেক প্রশ্ন হয়তো আপনারা প্রথমবারের মতো শুনবেন। আমি বলবো যে TV24 ইউটিউব যে পেজ আছে সেখানে কিন্তু প্রথম পর্বটি আছে, যদি না পেয়ে থাকে আমাদের জানাবেন। আর যদি আপনাদের লাইভ কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু ফেসবুকেও করতে পারবেন এবং সরাসরি ফোন করে করতে পারবেন, যে নাম্বারটি আপনারা দেখছেন 646-307 646-307-2898, এই নাম্বারে 9828 দুঃখিত, আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আজকের যে বিষয়টি আমি রেখেছি কয়েকটি বিষয় ভাগ করা, একটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ম্যানেজমেন্ট, যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকগুলি প্রশ্ন আছে। এরপরে আপনারা অনেকে আছেন ফ্যামিলি এবং গ্রুপ নিয়ে যান, তাদের সেগমেন্টটি থাকবে। এরপরের যে সেগমেন্টটি থাকবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অ্যান্ড ট্রাবল শুটিং, তারপর হচ্ছে আফটার রেজিস্ট্রেশন আপডেট, তারপর কি হবে, রাইট? সো চলুন গাজী মুন্সি আমরা শুরু করি। রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্ট, এখান থেকে আমি শুরু করব। প্রথম প্রশ্নটা আপনাকে দিচ্ছি, সেটি হচ্ছে এরকম। অনেকেই বলে থাকেন যে ক্যান আই রেজিস্টার ফর হজ। আমি জানি এই প্রশ্নটি রিটোরিক শোনাবে, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন। আমার এই পাসপোর্টটি আসলে এক্সপায়ারের কাছাকাছি চলে এসেছে, আমি কি রেজিস্টার করতে পারবো কিনা হজের জন্য? জি এক্স্যাক্টলি, বিষয়টা এমন হয় যে হজ তো এখন থেকে অনেক সময় বাকি আছে। ফর এক্সাম্পল মে বা জুনে হজ হবে, তো যে পাসপোর্টটা এখন মানুষের হাতে আছে সেই পাসপোর্টটা হয়তো বা কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে, দেন ওনারা আরেকটা পাসপোর্ট রিনিউ করবেন তখন। কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে, যে পাসপোর্টটা নিয়ে আমি ট্রাভেল করব ওই পাসপোর্টটা নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই বিধায় আমাদের যেটা করতে হবে, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত পরিমাণ আছে। পর্যাপ্ত পরিমাণ বলতে হজের মধ্যে দিয়ে আমি যাব অ্যান্ড 10-15 দিন যে কয়দিনে আমি মানে থাকবো এখানে, ওইখান থেকে ফিরে আসার যে ডেটটা হবে, এক্সপেক্টেড যে ডেটটা হবে, ওই ডেট থেকে ঠিক 6 মাস পর্যন্ত মিনিমাম পাসপোর্টের ভ্যালিডেশন থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো এটা, যে নতুন পাসপোর্ট নিয়ে বা এনাফ টাইম আছে ওইরকম একটা পাসপোর্ট নিয়ে রেজিস্ট্রেশন শুরু করা ইনশাআল্লাহ। ওকে, দ্বিতীয় প্রশ্ন, এটি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, অনেকের ক্ষেত্রে না। সেটি হচ্ছে আমি ইতিপূর্বে হজ করেছিলাম, আই অলরেডি হ্যাভ এ প্রোফাইল, আমার একটা প্রোফাইল অলরেডি আছে গত সিজন থেকে বা তার আগের সিজনে, আমি কি সেই প্রোফাইলটি পুনরায় ব্যবহার করতে পারবো কিনা? জি, এইটা দুই রকম হতে পারে, যে গত বছর বা এর আগের বছর কেউ একজনে ট্রাই করছেন হজ করার জন্য, নসুকে অ্যাকাউন্ট খুলছেন, সবকিছু করছেন, কিন্তু আনফর্চুনেটলি হয়তো বা একটা প্যাকেজ বুক করতে পারেন নাই সাকসেসফুলি। সো কিন্তু ওনার অ্যাকাউন্টটা এখন এক্সিস্ট করে, অথবা যিনি গতবার হজ করছেন এখন আরেকবার যেতে যাচ্ছেন, দুজনের ক্ষেত্রেই পুরাতন অ্যাকাউন্টটা ব্যবহার করা যাবে। অল দে নিড টু ডু, ওনারা যেটা করতে হবে সেটা ওই অ্যাকাউন্টে লগ ইন করে প্রোফাইলটার আপডেট করতে হবে। প্রোফাইলটার আপডেট করার সময় এটাও মাথায় রাখতে হবে যে যে পাসপোর্টের ডিটেলসটা প্রোফাইলে আসছে ওই পাসপোর্টের এনাফ ভ্যালিডেশন আছে কিনা। সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই হবে, যে রিটার্ন ডেট থেকে এনাফ 6 মাসের জন্য পাসপোর্টের ভ্যালিডেশন থাকা যায়। যদি পাসপোর্ট চেঞ্জ করার কোনো প্রক্রিয়া থাকে ওইখানে আমাদের চেঞ্জ পাসপোর্টের একটা অপশন থাকে, ওইটা করে প্রোফাইলটার আপডেট করতে হবে এবং এই প্রোফাইলটা পুনরায় ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে যাবে। ওকে, আরেকটি প্রশ্ন যেটা অনেকের মনেই থাকতে পারে যে আমি তো রেজিস্টার করে ফেলেছি ফর হোয়াটএভার রিজন,
তো রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে, আমি কি রেজিস্ট্রেশন মানে কি আমি কনফার্ম ফর হজ? কারণ দর্শক আপনারা শুনে জেনে থাকবেন যে 0.1% মানুষ সুযোগ পাবেন আমেরিকা থেকে হজে যাওয়ার, বা আমেরিকাতে লাখ লাখ মানুষ, সেই হিসাবে আসলে সংখ্যার হিসাবে শুধুমাত্র 3,500 মানুষ সুযোগ পাবেন হজে যাওয়ার। এবং এই কারণেই এই অনুষ্ঠানটি এত জোর দিয়ে করার, ওকে, কারণ ভুলভ্রান্তি যাতে না হয় এবং আপনারা সেই সুযোগটি পান। নাও, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি কি কনফার্ম হজের জন্যে? জিনিসটা এরকম না। রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে গিয়ে আপনি হজ করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন। আপনার ইনফরমেশন দিয়ে, পাসপোর্ট সবকিছু ডিটেলস দিয়ে আপনি একটা প্রোফাইল খুলবেন, এটা ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে যাবে, প্রোফাইল ভেরিফাইড হবে। তারপরে যখন আপনি একটা প্যাকেজ পছন্দ হবে, আপনি আপনার ই ওয়ালেটে টাকাও টপ আপ করবেন। কিন্তু আপনার বুকিং কনফার্ম হবে তখনই যখন আপনি সাকসেসফুলি একটা প্যাকেজ কিনতে পারবেন। প্যাকেজ কেনার পরে যে সময় সাকসেসফুলি পেমেন্ট প্রসিড হবে তখনই আপনার বুকিং কনফার্মড। এর আগে বুকিং রেজিস্ট্রেশনের মানে এই না যে আপনার হজটা কনফার্ম। এবং নুসুকে অনেক সময় পেমেন্ট করার পরেও, সবকিছু করার পরেও দেখা গেছে যে আপনি প্যাকেজটা পারচেজ করার সময় কোনো কারণে যদি ডিলে হয়ে যায়, দেখা গেছে যে কোটা শেষ হয়ে যায়। বিকজ যখন বুকিং প্রসেসটা স্টার্ট হয় তার ঠিক 1 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ কোটা শেষ হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটা ধাপ আসে। প্রথম ফেজে অ্যাকচুয়াল যে 3,500 কোটা, গত বছরের এক্সাম্পল ব্যবহার করতেছি আমরা এখানে, যে গত বছরের এক্সাম্পলটা ছিল 3,500 কোটা। এই বছরে কিছু কম বা বেশি হবে কিনা সেটা আমরা আরো সামনে জানবো, যেটার আপডেট আমরা ইনশাল্লাহ পরে জানিয়ে দিব যে হোয়াট ইজ দ্য লেটেস্ট আপডেট। কিন্তু আপাতত আমরা গত বছরের এক্সাম্পলটা ব্যবহার করে যদি বলি, 3,500 কোটা অ্যালোকেট হবে প্রথম ধাপে। অ্যান্ড দ্বিতীয় ধাপটা বলতে কি, সেই দ্বিতীয় ধাপটা হচ্ছে যে টোটাল যে কোটাটা নুসুকের জন্য আছে বলতে, নুসুক ইজ এন ইনিশিয়েটিভ যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোর জন্য এই ইনিশিয়েটিভটা। এই দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে যাদের কোটা শেষ হয় না বা পর্যাপ্ত পরিমাণ মুসলমান এখানে নাই এইসব কারণে হয়তোবা। তো ওই কোটাগুলো যে সময় আনইউজড হয় তখন এই কোটাগুলোর আবার তখন রিঅ্যালোকেট করা হয় কিছু দেশের জন্য, যেসব দেশে হাই ডিমান্ড আছে। তো সেইটারই বলা হয় সেকেন্ড স্টেপ। সো অ্যাডভাইস হবে আমাদের এটা, আপনি যদি প্রথম স্টেপে ফেইল করেন, বুকিং করতে পারেন না, ডু নট লুজ ইউর হোপ, ওয়েট ফর দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপ। সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপে যদি আপনি না পারেন, অ্যান্ড দেখা গেছে যে নুসুক অ্যানাউন্স করছে যে আর কোনো স্টেপ আসবে না, আর কোনো ফেজ আসবে না, তখন আপনি আপনার টাকা উইথড্র করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, আমি তৃতীয় প্রশ্নে বা অন্য প্রশ্নে মুভ অন করার আগে, ফারহানা ইভা উনি জিজ্ঞেস করেছেন আমার গ্রিন কার্ড আছে, এটা কি নিয়ে আমি কি হজে যেতে পারবো কিনা? জি, অ্যাবসলিউটলি। আপনি যে সময় আপনার প্রোফাইল রেজিস্ট্রেশন করবেন, একটা প্রোফাইল তৈরি করতে যাবেন, ওইখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইউর রেসিডেন্ট কান্ট্রি, আপনি কোন দেশে থাকেন, ন্যাশনালিটি জিজ্ঞেস করে না। আপনি বলবেন যখন আপনি আমেরিকাতে থাকেন তখন আপনার ন্যাশনালিটি কি জিজ্ঞেস করা হবে। যখন আপনার ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন, ফর এক্সাম্পল বাংলাদেশ, তখন কিন্তু ওইখানে আপনার রেসিডেন্স পারমিটও তারা চাবে, সেটা আপনি আপলোড করবেন এবং সেই ভিত্তিতে আপনার প্রোফাইল ভেরিফিকেশন করা হবে ইনশাআল্লাহ। ভেরি গুড। এই জায়গাটাতে একটা কথা, যে কখনো কখনো গ্রিন কার্ড হোল্ডার বা রেসিডেন্স পারমিট হোল্ডারদের জন্য ভেরিফিকেশন প্রসেসটা একটু সময় বেশি লাগে এবং সেটাতে মানে হোপলেস হওয়ার কোনো প্রয়োজন নাই। নর্মালি নন সিটিজেনদের প্রোফাইলটা একটু টাইম বেশি নেয় ভেরিফিকেশন হওয়ার জন্য, বাট অ্যাট দ্য এন্ড এটা হয়ে যায়। ওকে, এখন আমি তো রেজিস্ট্রেশন আমি করে ফেলেছি, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল আমার, এখন কি হবে? ওকে, রেজিস্ট্রেশন ওয়ান্স আপনি রেজিস্ট্রেশন করছেন, আপনার প্রোফাইল ভেরিফিকেশন হচ্ছে, অ্যান্ড তারপরে নেক্সট স্টেপটা হবে আপনি ওয়েট করবেন কখন নুসুক অ্যানাউন্স করবে প্যাকেজের ইনফরমেশন। নুসুকের প্যাকেজ ইনফরমেশন অ্যানাউন্স করার এক্সপেক্টেড ডেট যেটা আমরা আশা করতেছি এবং আমাদের রিসোর্স থেকে আমরা যা শুনেছি সেটা হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ, আশা করতেছি আমরা সবাই, নট কনফার্মড, এগেন আমি বলতেছি হয়তো বা চেঞ্জও হতে পারে, সবাই আশা করতেছে 20 ডিসেম্বরের মধ্যে প্যাকেজ প্রিভিউ করার জন্য অ্যাভেলেবল হবে, প্যাকেজ দেখা যাবে নুসুক অ্যাকাউন্টে। অ্যান্ড যদি প্যাকেজ অ্যাভেলেবল হওয়া শুরু হয় তখন আপনি আপনার নুসুক ই ওয়ালেটটাও টপ আপ করতে পারবেন তখন। তো বেসিক্যালি আপনি আপনার রেজিস্ট্রেশন করার পরের ধাপটা হচ্ছে এটাই, নুসুক প্যাকেজগুলো অ্যাভেলেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করা,
এবং তার ভিতরে উইদিন দিস টাইম আপনি কিছু ট্রেনিংও করা, আপনি নুসুকের সম্পর্কে একটু ধারণা ভালোভাবে নেওয়া, আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনার কিছু রিসোর্সে জেনে নেওয়া, এইসব বিষয়ে হয়তো আমরা আমাদের প্রোগ্রামে যেমনটা আমাদের প্ল্যানিং আছে হয়তো পরের স্টেপগুলোতে আমরা তখন গাইড করব। আমি আসলে বলতে চাচ্ছিলাম জিনিসটা, যেহেতু আপনি প্রসঙ্গটি সামনে নিয়ে এসেছেন, আপনারা যারা দেখছেন জিনিসটি একটু যত সহজ মনে হচ্ছে তত সহজ না, এখানে জটিলতা আছে এবং এখানে মিস হয়ে যাওয়ার অনেক ব্যাপার আছে। কাজেই এই নুসুকের কমপ্লিট প্ল্যাটফর্ম নিয়ে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। কাজেই আপনারা যারা দেখছেন অনেকে মনে হচ্ছে খুব বিভ্রান্তিকর, আমি কোন ঝামেলায় পড়লাম। নো, ডোন্ট ওয়ারি, উই উইল ওয়াক ইউ থ্রু দ্য এন্টায়ার প্রসেস, আপনার চিন্তার কোনো কারণ নেই। গাজী মুন্সি, আমরা এখন একটু ফ্যামিলি অ্যান্ড গ্রুপ রেজিস্ট্রেশনের প্রসঙ্গে চলে আসি। কারণ অনেকেই ফ্যামিলি নিয়ে যাবেন, সাথে বাচ্চা থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, অথবা মা বাবা থাকতে পারে, অনেকে ফ্রেন্ডসদের নিয়েও যান, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি সেই প্রসঙ্গে একটু পরে আসবো যে কারা ফ্যামিলি আর কারা ফ্যামিলি না, কারণ এই ব্যাপারটা জানাটা খুব দরকার। সো প্রথম সহজ যেটা একেবারে ফান্ডামেন্টাল প্রশ্ন, আমি কি আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমার রেজিস্ট্রেশনে অ্যাড করতে পারবো কিনা? আমি তো রেজিস্টার করে ফেলেছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার আই ওয়ান্ট টু টেক মাই ওয়াইফ, আমি আমার দুটি বাচ্চারা নিয়ে যেতে চাই, বা একটি, দুটি বা তিনটি বা চারটি। আমি এখন আমার রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, আমি কি আমার ফ্যামিলি মেম্বারদেরকে সেখানে অ্যাড করতে পারবো? জি হ্যাঁ, অ্যাবসলিউটলি। আপনি যে সময় নুসুক প্রোফাইল অ্যাকাউন্ট খুলবেন, প্রথমত আপনি আপনার নিজের ডিটেলস, পার্সোনাল ডিটেলস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যান্ড তারপরে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন আপ টু 8 মেম্বার্স ইনশাআল্লাহ। 8 জন পর্যন্ত ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, যেটাই বলা হোক না কেন অ্যাড করা যাবে। আবার এমনও যদি কখনো হয় যে ফ্যামিলি মেম্বার আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলছেন, সবাই শুরুতে ফ্যামিলি হিসেবে করেন নাই, পরেও ফ্যামিলিরে ইনভাইটেশন পাঠিয়ে ফ্যামিলি অ্যাড করা যেতে পারে। যে আপনি আলাদাভাবে করলেন, আমি আলাদাভাবে করলাম, বাট লেটার অন উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একসাথে প্যাকেজ কিনবো, একসাথে যাব, তখন ইনভাইটেশনের মাধ্যমে ফ্যামিলি পরেও অ্যাড করা যায়, অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা যায়। এই ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, সেইটা হচ্ছে কি, আপনি যে সময় বুকিং করবেন তখন সবাই আলাদা আলাদাভাবে করতে হয় না। মানে আপনি 1 জন, 2 জন, 3 জন, 8 জন পর্যন্ত যেই মানুষগুলো আপনার প্রোফাইলে অলরেডি অ্যাড করা হয়েছে, আপনারা সবাই একটা ওয়ান ক্লিকের মাধ্যমে সবার প্যাকেজ পারচেজ হয়ে যাবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করি। আমি আমেরিকাতে থাকি, আমার মা হয়তো বাংলাদেশে থাকেন, তিনি এখানে যাওয়া আসা করেন, তিনি পার্মানেন্ট রেসিডেন্টও না, সিটিজেনও না। আমি কি তাকে ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড করতে পারি? জি না, শুধুমাত্র আপনার আমেরিকা থেকে যারা অ্যাপ্লাই করবেন, আমেরিকার রেসিডেন্ট, ওয়েদার সিটিজেন অর রেসিডেন্ট, একটা দেশ থেকে ফ্যামিলি মেম্বার হবে। এবং বাংলাদেশ তো এই নতুন প্ল্যাটফর্মের ভিতরেই আসে না, এটা হচ্ছে অন্য একটা সিস্টেম। বাট ফর এক্সাম্পল, এমন যদি কারো হয় যে আমেরিকা থেকে একজন ফ্যামিলি মেম্বার আর একজন ফ্যামিলি মেম্বার কানাডাতে, এই দুইজন কি একটা অ্যাকাউন্টের আন্ডারে আসতে পারবে কিনা, সেটাও সম্ভব না। ফ্যামিলি মেম্বার শুধুমাত্র সম্ভব হচ্ছে মানে এক দেশ থেকে যদি ট্রাভেল করেন। আর যদি ভিন্ন দেশ থেকে ট্রাভেল করেন তখন আলাদাভাবে অ্যাকাউন্ট করে আলাদাভাবে করতে হবে। কিন্তু আলাদাভাবে করতে হলে সেটা হচ্ছে প্রযোজ্য উইদিন দ্য কান্ট্রি অফ দ্য নুসুকের যে সার্ভিস কান্ট্রিগুলো আছে, শুধু সেই কান্ট্রিগুলো। বাংলাদেশের বেলায় বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের জন্য সেটা সম্পূর্ণ আলাদা সিস্টেম থ্রু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওকে, আমি আশা করি দর্শক আপনারা যারা দেখছেন সেটি এই প্রশ্নটি মানে খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য। কাজে এটা বুঝতে পেরেছেন যে আমেরিকা থাকলে আমেরিকা, ইভেন ক্যানাডাতে যদি আপনার ভাই বা বোন থেকে থাকে, মা বাবা থেকে থাকে, তাহলে আপনি তাদেরকে এই রেজিস্ট্রেশনে অ্যাড করতে পারবেন না, যোগ দিতে পারবেন না। ওকে, একটা জিনিস আমি অ্যাড করতে চাই হাবিব ভাই, সেটা হচ্ছে গিয়ে, যদি এরকম কেউ থাকে যিনি আমেরিকাতে, তার ফ্যামিলি মেম্বার কানাডাতে, বা তার একজন ফ্যামিলি মেম্বার ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রিতে, ওনারা পারচেজ আলাদা ভাবে করবেন, কিন্তু ওনাদের জন্য সেম প্যাকেজ পারচেজ করার সুবিধা থাকবে। মানে যে প্যাকেজটা উনি সিলেক্ট করতেছেন সেই প্যাকেজটা ওনার ফ্যামিলি মেম্বারও সিলেক্ট করতে পারে। এই ক্ষেত্রে হবে ওনারা ট্রাভেল করবেন আলাদাভাবে, বাট ওনারা মক্কা, মদিনা এবং মিনা, আরাফা, এই সব জায়গাতে ওনারা একসাথে থাকার সুযোগ থাকবে, যেটা আবার সার্ভিস প্রোভাইডারদের সাথে কোঅর্ডিনেট করেই করতে হবে। সেই কোঅর্ডিনেশনটা খুবই জরুরি। ওকে, সো মানে একেবারেই যে মানে জলে গেল সবকিছু এরকম কিছু না। আপনি তা রেজিস্ট্রেশন আলাদা করলেও সেম প্যাকেজ ক্রয় করতে পারবেন, তার অর্থ আপনারা এক জায়গায় থাকতে পারবেন। এটা একটি সুবিধা আছে, কিন্তু কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। এই কোঅর্ডিনেশনের ব্যাপারটি আমরা কিন্তু আগামী পর্বে বা তারপরে পর্বে আলোচনা করব। কাজে যদি মনে হয় যে খুব জটিল বিষয়, উই উইল ব্রেক ইট ডাউন ফর ইউ, আমরা সেটি ভেঙে আলোচনা করবো আপনাদের সামনে। ওকে, নাও
আরেকটি প্রশ্ন থাকতে পারে অনেকের কাছে যে আমি ফ্যামিলি মেম্বার যদি অ্যাড করি আমার রেজিস্ট্রেশনে বা আমার অ্যাকাউন্টে, তাতে কি আমার কোনো বেনিফিট আছে? তাতে কোনো বেনিফিট স্পেসিফিকলি আপনার জন্য তো নাই, কিন্তু এইরকম যদি কেউ চিন্তা করেন যে ফ্যামিলি মেম্বার্স না, ওনারা ফ্রেন্ডস অ্যান্ড ওনারা আলাদা আলাদাভাবে যার যার ই ওয়ালেটটা সেপারেট রাখতে চাচ্ছেন, একই সাথে এক কার্ড থেকে পেমেন্ট করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে সবাই সবার অ্যাকাউন্ট আলাদাভাবে খুলে ফ্যামিলি হিসাবে ইন্টারনালি কানেক্ট করতে পারবেন, কিন্তু যার যার ই ওয়ালেটে যার যার নিজস্ব কার্ড থেকে টাকা টপ আপ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে, পারচেস করার সময় যে কোনো একজনে করলেই হবে, মানে একজন ফ্যামিলি মেম্বারে সবার জন্য করতে পারবে, কিন্তু যার যার টাকা যার যার নিজস্ব ই ওয়ালেটে থাকবে এবং ওইখান থেকে ব্যবহার হবে। কোনো কারণে যদি প্যাকেজ ক্রয় করা সম্ভব না হয়, যে সময় উইথড্র করা হবে তখন টাকাগুলো আবার যেসব কার্ড থেকে টপ আপ করা হয়েছে, যেসব অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে, ওই অ্যাকাউন্টেই আবার ফেরত আসবে। ওকে, ভেরি গুড। এটা গেল। এখন আরেকটা প্রশ্ন এটির কাছাকাছি, সেটা হচ্ছে প্রত্যেকটি সদস্য কিন্তু আমি অ্যাকাউন্ট করলাম, ধরে নিন, তো ফ্যামিলি মেম্বার যোগ করেছি, এখন তারা কি সেপারেটলি লগ ইন করবেন নাকি লগ ইন একটাই থাকবে? লগ ইন করা সম্ভব। যখন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করবেন তখন আপনার মেক শিওর করতে হবে আপনি প্রতিটা ফ্যামিলি মেম্বারের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং তাদের ভ্যালিড ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন। ফর এক্সাম্পল, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যাড করতেছেন অ্যাকাউন্ট, ওনাদেরকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওনাদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছেন, কিন্তু আপনি ওনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে করতেছেন। তখন লেটার অন আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন কোনো কারণে উনি ওনার অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ওনার যে ইমেলটা আপনি ব্যবহার করছেন লগ ইন করার সময়, সেই ইমেল ব্যবহার করে উনি ওনার অ্যাকাউন্টে আলাদাভাবে লগ ইন করতে পারবে। কিন্তু ফ্যামিলি লিড থাকবে একজন। লিড মিনস যেই ব্যক্তি এই প্রোফাইলটা তৈরি করছেন, সবাই অ্যাড করছেন, ওই ব্যক্তিটা হচ্ছেন গিয়ে ফ্যামিলি লিড। সো লিড পার্সনের এক ধরনের অ্যাডমিন রোল থাকবে এবং এই লিড পার্সনটারে চেঞ্জও করা যাবে পরে। লিড পার্সনটারে যদি দেখা যাচ্ছে যে হঠাৎ করে একজন লিড ছিলেন, এখন লিডটারে চেঞ্জ করতে হচ্ছে, সেটাও ওনারশিপ চেঞ্জ করা যেতে পারে। ওকে, পারফেক্ট। এখন কিছুক্ষণ আগে বলেছিলেন, কিন্তু আমি আরেকটু সুস্পষ্টভাবে জানতে চাই, আমি রেজিস্ট্রেশন করেছি, আমার ফ্যামিলি অনেক বড়, আমি আসলে বড় ফ্যামিলি হতেই পারে, কিন্তু আসলে কয়জন ফ্যামিলি মেম্বার আমি সর্বোচ্চ আমার অ্যাকাউন্টে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে মানে অ্যাড করতে পারি? একটা অ্যাকাউন্টে গত বছর এবং তার আগের বছর এবং তারও আগের বছর, গত 3 বছর যাবতীয় নুসুকের এক্সিস্টেন্স, এই 3 বছরে দেখা গেছে যে 8 জনের বেশি একটা ফ্যামিলিতে অ্যাড করা যায় না। এখন এই নাম্বারটার মধ্যে কোনো চেঞ্জ হবে কিনা সামনে, সেটা এখনো জানা যায়নি এবং এটা খুব শীঘ্রই জানা যাবে। 9 থেকে 12 নভেম্বর একটা মিনিস্ট্রির এক্সপো আছে জেদ্দাতে, সেটাতে অনেক কিছু ক্লিয়ার হবে, তখন আরো অনেক নতুন ইনফরমেশন জানা যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন পর্যন্ত আটজন একটা ফ্যামিলি অ্যাকাউন্টে অ্যালাউড, যে সেটা বলতে পারি আমরা সর্বোচ্চ। জি, সর্বোচ্চ। তাহলে এটা গেল। এখন আমি একটু অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং ট্রাবল শুটিং, সো দুটি ভাগে ভাগ করতে পারি আমরা, আবার একসাথেও লামসাম করে আলোচনা করতে পারি। তো এই সেকশনে কেউ যখন অ্যাকাউন্ট খুললেন, তা তো ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে যাবে। এই ভেরিফিকেশন প্রসেসের সময় কি কি লাগে এবং এই ভেরিফিকেশন শেষ হতে কত সময় লাগে? আচ্ছা, ভেরিফিকেশনের প্রসেসটা আপনি রেজিস্ট্রেশন করার পরে মূলত 24 ঘন্টার ভিতরে ভেরিফিকেশন হয়ে যায়, যেহেতু ভেরিফিকেশন এবং রেজিস্ট্রেশন প্রসেসটা অলরেডি চলমান আছে এবং এখন হয়তো বা কিছু লেট হলেও সামনে গিয়ে দেখা যাবে যে উইদিন 24 আওয়ার্স এটা ভেরিফাইড হয়ে যাবে। এবং কখনো যদি একটু টাইম বেশিও নেয়, আপনি 48 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তারপরে যদি দেখেন যে ভেরিফিকেশন হচ্ছে না, তখন আপনার যেটা করতে হবে, নুসুক সাপোর্টে একটা টিকিট খুলে আপনি এটার এক্সপ্লেনেশন জানতে পারেন এবং সেই এক্সপ্লেনেশনের মধ্যে হয়তোবা তারা বলবে যে উই নিড সাম মোর টাইম, অথবা তারা বলবে কোনো রিজন, যে রিজনে প্রোফাইলটা ভেরিফাই হতে সমস্যা হচ্ছে, সো যেটা আপনি কারেক্ট করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনার প্রোফাইলটা রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট হলেও কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। রিজেক্ট হওয়ার একটা রিজন আসবে সেখানে, সেই রিজনটা যে সময় মেনশন করবে আপনি ওইটারে কারেক্ট করে আরেকবার আবার আপডেট করবেন। প্রোফাইলটা আপডেট করলে সেটা আবার ভেরিফিকেশন প্রসেসে যাবে এবং আপনি যদি কারেক্ট করে দিয়ে দেন তখন হয়তো বা খুব শীঘ্রই প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে।
ওকে, এখন অনেকেই বলে থাকেন যে আমি ভেরিফিকেশন করতে গিয়েছি কিন্তু ভেরিফিকেশন ফেল হয়ে যাচ্ছে। সো এইটা কেন ফেল হয় সেটা আমি আপনার কাছে শুনবো, এবং ওয়ার্স্ট কেস সিনারিও যদি আপনার কাছে থাকে সেটার একটা এক্সাম্পল আপনি আমাদেরকে দেবেন। জি, ভেরিফিকেশন ফেল হওয়াটা খুবই স্বাভাবিক। অনেক সময় মোবাইল ফোন ব্যবহার করে আমরা আমাদের পাসপোর্টের স্ক্যান করি এবং সেই স্ক্যানের মধ্যে সম্পূর্ণ ডিটেলস রিড করা যাচ্ছে না, মেশিন রিডেবল না। সেটার কারণে হতে পারে হয়তোবা ছবি যেটা আপলোড করা হয়েছে ছবিটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা নুসুক চাচ্ছে উইচ ইজ হোয়াইট ওইটা না, অথবা অন্য কোনো ইনফরমেশন ইনকমপ্লিট অথবা রং দেওয়া হয়েছে। এইসব কারণে বিভিন্ন কারণে হতে পারে। এবং সেই জিনিসটা যে সময় রিজেক্ট হওয়ার পরে আপনারা নুসুক কি বলবে যে কোন রিজনে প্রোফাইল রিজেক্ট হয়েছে, আপনি যখন এটা আপডেট করে আবার প্রোফাইলটা রিসাবমিট করবেন তখন ভেরিফিকেশন হয়ে যেতে পারে। অ্যান্ড ওয়ার্স্ট কেস সিনারিওর এক্সাম্পল যদি দিতে যাই, সেটা হচ্ছে অনেক সময় হয় গিয়ে রেসিডেন্সদের বেলায় হয়, যেটা রেসিডেন্স পারমিট অনেকের কাছে কার্ড থাকে না, মানে ফিজিক্যাল কোনো কার্ড বা কোনো কিছু থাকে না, ওনাদের স্পেশাল কোনো স্ট্যাটাস থাকে রেসিডেন্সের বিষয়ে। সেই বিষয়গুলোতে অনেক সময় হয় কি মানে ভেরিফিকেশন প্রুভ না করার ক্ষেত্রে মানে প্রোফাইলটা হয় না। কিন্তু ওইটাও আমরা অনেক সময় দেখা গেছে যে ট্রাভেল শুটিং এর মাধ্যমে মানে সাপোর্টের সাথে কমিউনিকেট করে স্পেশাল কেস যদি থাকে কারো, সেটার ফর এক্সাম্পল একটা ইউকে দিয়ে যদি আমরা দিই, ইউকেতে রিসেন্টলি হয়তো বা ওনাদের যে রুলসটা হচ্ছে যে দের আর নো মোর ফিজিক্যাল কার্ড, তো সেই ক্ষেত্রে ইট জাস্ট নাম্বার। এইসব ক্ষেত্রে দেখা গেছে যে একটু লেট হয়, কিন্তু যে সময় এটা সাপোর্টের মাধ্যমে কমিউনিকেট করা হয় তখন দেখা গেছে জিনিসটা সলভ হয়ে যায়। জি, এখন এটা তো গেল মানে ওয়ার্স্ট কেস সিনারিও আপনার কাছে কখন এসেছে যখন মনে হচ্ছে যে ও মাই গড দিস ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, হাউ ডিড দিস ইভেন হ্যাপেন, এরকম কি? এরকম আলহামদুলিল্লাহ সোফার আমরা সব যাদের সাথে হেল্প করছি, যাদেরকে গাইড করছি, আমরা দেখা গেছে যে একটা না একটা স্টেপে উই গট ইট ডান। এই জন্য আমার কাছে অ্যাকচুয়ালি কোনো এক্সাম্পল নাই যেটাতে আমি বলবো যে উনি করতে পারে নাই বা ট্রাই করতে পারে নাই। আমার কাছে কিন্তু মানে আরো প্রশ্ন আছে অনেক, আমি আপনার কাছে জিজ্ঞেস করব। দর্শক আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, কারণ এই প্রসেসটা যদি আপনি যখন জানবেন তখন আপনি কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবেন, আপনি অন্যর মার্সির উপরে ডিপেন্ড করবেন না। আচ্ছা চলুন আমরা একটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আচ্ছা, আমি রফিকুল ইসলাম, আমি উড়সাইড থেকে বলছি। আমি ইউএস সিটিজেন। আমি কি আমার ইউএস পাসপোর্ট, এই আমেরিকান পাসপোর্ট ইউজ করে বাংলাদেশ থেকে আমি হজে যেতে পারবো? আচ্ছা আচ্ছা, এটার প্রশ্ন উত্তর তো উনি দেবেন, কিন্তু আপনি কেন আমেরিকা থেকে যেতে চাচ্ছেন না সেটা কি বলতে পারবেন, শেয়ার করতে পারবেন আমার সাথে? বাংলাদেশ থেকে তো খরচ অনেক কম পড়ে। আচ্ছা, খুব ভালো একটি, আমি হজ করছি, আমি ইউএস থেকে হজ করছি। জি জি জি, কিন্তু আমি নেক্সট টাইম আমি বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করি। আপনার এই যে হজ করে আসলেন, এই হজের সবচেয়ে সুখকর একটি স্মৃতি এবং সবচেয়ে কষ্টকর একটি অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন। ইনফ্যাক্ট কষ্টকর তেমন কিছু ছিল না, শুধুমাত্র নুসুকের মাধ্যমে গিয়েছি, বাট ওখানে যারা এজেন্ট ছিল লাস্ট ইয়ারে, সেই এয়ারপোর্ট থেকে এজেন্টের উপস্থিতি ছিল না, বাট তারা অন্যভাবে ব্যবস্থা করছে। কিন্তু বাস যখন আমাদের জন্য করছে, তো হোটেলে যেতে আমাদের একটু সময় লাগছে, কারণ তারা ওই যে নামাজের জন্য ইসের জন্য আমাদের বাসে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এইটাই আমি জানতে চাচ্ছিলাম। মোটামুটি সবটাই মোটামুটি ভালো ছিল, নো কমপ্লেইন। আচ্ছা, এমন কি হয়েছে যে আপনি যে আপনার হোটেল থেকে হেরাম শরীফের দূরত্ব অনেক, এরকম কি হয়েছে আপনার কাছে মনে হচ্ছে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছেন? না, সো আপনি কাছাকাছি ছিলেন। ওকে, আমি এই বিষয় 5 মিনিটের হেঁটে গেল, 5 মিনিট। হ্যাঁ, গাড়ি ছিল সেটা একটু ঘুরে যেত, তাতেও 4-5 মিনিট। তাহলে আপনি খুব ভালো প্যাকেজ নিয়েছিলেন, এটা আমি ধরে নিলাম। ওকে, আপনার প্যাকেজটি ভালো প্যাকেজ ছিল, আপনি যেই কারণে আপনি 5 মিনিটের দূরত্বে সবকিছুতে ছিলেন। আপনাকে রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, জি, আচ্ছা, আমরা হারিয়ে ফেলেছি ওনাকে। গাজী মুন্সি, আপনি বুঝতে পারছেন যে উনার অভিজ্ঞতার কথা, সেটা আমি একটু পরে আসছি। উনার প্রশ্নটা ছিল উনি কি আমেরিকান পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন কিনা।
যে আমেরিকান পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে হজ করাটা সম্ভব না, কারণ বাংলাদেশ থেকে হজ করতে গেলে বাংলাদেশের কোটা ব্যবহার করতে হবে এবং সেটা ব্যবহার করার জন্য বাংলাদেশের নাগরিকত্বটাই আপনার ব্যবহার করতে হবে। সো ইন দ্যাট কেস আপনার বাংলাদেশি পাসপোর্ট দিয়ে করতে হবে, আমেরিকান পাসপোর্ট দিয়ে সম্ভব হবে না। এবং এই বছরে সেটা মনে হয় আর সম্ভব হবে না, বিকজ রেজিস্ট্রেশন 2026 সালের জন্য বাংলাদেশে অলরেডি বন্ধ হয়ে গেছে। কিন্তু হয়তো আগামী বছর মানে 2027 সালের হজের জন্য হয়তো বা ট্রাই করতে পারবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে। হ্যাঁ, এবং আগে থেকে প্রস্তুতি মানে আপনার পাসপোর্টটা বাংলাদেশি হতে হবে, এটা একটি বড়, ইটস আ বিগ রিকোয়ারমেন্ট। ওকে, সো তারপরে ওখান থেকে করে আপনি চলে আসতে পারেন এখানে, এটা একটা হতে পারে। ওকে, আরেকটি প্রশ্ন আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে, আমি মিনার হারুন আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এই ভাইয়ের জন্যই, যে এখন কিন্তু নুসুকের মাধ্যমেও আপনি এই বছর আপনি দেখতে পাবেন যে বিভিন্ন প্যাকেজ দেখবেন যে বাংলাদেশের প্রাইসের চেয়েও কম, এবং এইটা এই বছর আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ওকে, সো যেটি উনি বলছিলেন যে বাংলাদেশ থেকে চিপার, এবং আমরা সচরাচর তাই জানি সস্তায় পড়ে, কিন্তু আপনি বলছেন যে নুসুক থেকে করলে এটা এই বছর হয়তো এরকম সস্তায় পড়বে এখান থেকেও, তাই বলছেন? নুসুকে তো অনেক ধরনের প্যাকেজ আছে। নুসুকে আপনার একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্যাকেজ থাকে, এবং এই যে গত বছর এবং আগের বছরগুলোতে প্যাকেজ ভেরিয়েশন কম ছিল, হয়তোবা উনি যাদের সাথে কোঅর্ডিনেশন করছেন ওনাদের কাছেও কম প্যাকেজ ছিল না, কিন্তু কম দামি প্যাকেজ করার জন্য সৌদি গভর্নমেন্ট ট্রাই করতেছে। ইভেন এখনো তাদের অনগোয়িং নেগোসিয়েশন চলতেছে অনেক কিছু, যে প্রাইস কেমনে কমানো যায়। এবং আমরা তো এই ব্যাপারে আগামী সপ্তাহে ব্যাপক আলোচনা করব, কাজেই আপনারা যারা দেখছেন প্লিজ থাকবেন আমাদের সাথে, কারণ এই জায়গাটাতেই বড় ঘাপলা। আপনি শুনলেন উনি রফিকুল ইসলাম সাহেব ফোন করেছিলেন যে উনি 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলেন বাসের জন্য। আপনি চিন্তা করতে পারেন, দিস ইজ নট easy, this is very difficult, especially এখানে আরেকটা বিষয় হচ্ছে, এইটাই হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ অফ নুসুকের যে বিষয়টা, যে ডিজিটালাইজ করার কারণে জিনিসটা হয়ে গেছে কি কাওয়াফিল বা কাফেলার সংক্ষেপটা এখানে দেখা যাচ্ছে। দেখা গেছে যে একটা কাফেলা বা কোঅর্ডিনেশনের মাধ্যমেই উনি গেছেন, কিন্তু উনি ডিফারেন্ট প্যাকেজ নেওয়ার কারণে উনি ওই এয়ারপোর্টে আলাদাভাবে অ্যারাইভ হয়েছেন। অ্যান্ড আলাদাভাবে অ্যারাইভ হওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে যেটা সার্ভিস প্রোভাইডারে করে থাকে, যে ওনারে ওয়েট করাচ্ছে একটা বাসের মধ্যে, এবং ওই বাসটা ফিল আপ না হওয়া পর্যন্ত বাসটা মুভ করতেছে না, এবং ওই জায়গাটাতেই লেটটা হয়। এবং এই জিনিসটাতে আমি একটা অ্যাডভাইস করবো ইন জেনারেল যে কোনো মানুষের জন্য, আপনাদের জেদ্দা এয়ারপোর্টে যদি অ্যারাইভ হয়ে থাকেন, নুসুকে আপনি যখন আসেন, এটার সুবিধা কি জানেন, যে আপনার মানে আপনি নিজে আসছেন, আপনার কোনো রেস্ট্রিকশন নাই, আপনার পাসপোর্ট আপনার কাছ থেকে কেউ নেবে না। বাংলাদেশ থেকে আসলে যেটা হয়, আপনার পাসপোর্ট চলে যাবে মোয়াল্লিম অফিসে, বা আপনি নির্দিষ্ট কিছু রুলস ফলো করতে হবে। আপনি চাইলেও একটা ট্যাক্সিতে উঠতে পারবেন না, আপনি চাইলেও একটা ট্রেনে উঠতে পারবেন না। কিন্তু নুসুকের মাধ্যমে যদি আপনি আসেন, আর আপনি যদি চিন্তা করেন যে আমি একা আসতেছি, আমি বাস ব্যবহার করবো না, মাত্র 34 রিয়াল যদি আপনি খরচ করেন, আপনি কিন্তু ট্রেন টিকিট নিতে পারেন জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কাতে যাওয়ার জন্য, এবং আপনি মাত্র 30 মিনিটে চলে যাবেন। এবং এই ইনফরমেশনটা অনেকের কাছে না থাকার কারণে তারা 4-5 ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করেন, কিন্তু উনি কিন্তু মাত্র 30 রিয়াল 40 রিয়াল খরচ করলে উনি ট্রেনে যেতে পারতেন, ট্রেন। এই ব্যাপারে আমরা আলোচনা করব আগামীতে। কাজেই এই অনুষ্ঠানে, এটা প্রারম্ভিক 2টি অনুষ্ঠান বুধবারে হয়েছে, আজকে দ্বিতীয় অনুষ্ঠান। আমরা অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, অজানা তথ্য, এবং অনেকে হয়তো জানেন, চেষ্টা করবো সেই ধরনের জন্য। ওকে, আরেকটি ব্যাপার, আপনি যে আমেরিকান পাসপোর্ট থাকলে কিন্তু মক্কা থেকে মদিনাতে ট্রেনে উঠে চলে যাবেন, বা মদিনা থেকে মক্কা ডিউরিং দিস টাইম, যেহেতু আমেরিকান পাসপোর্ট আছে। আর আপনার যখন পাসপোর্টটা নিয়ে নিবে তারা, আপনি কিন্তু ইউ আর ফিনিশড, you're really finished. So বাংলাদেশ থেকে করতে যাওয়ার একটা সমস্যা। দেশগুলো তো বড় সংখ্যক ভাবে করা হয়, সেই জন্য কন্ট্রোল করার জন্য, মানে ক্রাউড কন্ট্রোল করার জন্য ওই স্টেপগুলো নেওয়া হয়। আর নুসুকের বেলায় সুবিধা এটাই যে আপনি B2C, বিজনেস টু কনজিউমার, ডাইরেক্ট একটা প্যাকেজে আসছেন, ডাইরেক্ট হাজ বলা হয় যেটারে, আপনার ফ্রিডম আছে, আপনি কিভাবে আপনি কি করতে চান, জাস্ট কোঅর্ডিনেশন করতে হবে হয়তো, বা অন্যান্য ক্ষেত্রে মিনা, আরাফা, মুজদালিফাতে আপনি সার্ভিস প্রোভাইডারের সবকিছু নিতে হবে, কিন্তু ইন্টারসিটি মুভমেন্ট যেগুলো আছে সেগুলো ইউ আর ফ্রি টু ডু এনিথিং, আপনি যে কোনো ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে পারেন। ইভেন কি আপনার কোনো রিলেটিভ এসেও আপনাকে নিয়ে যেতে পারে এয়ারপোর্ট থেকে, যেটা কিনা অন্য কোনো হাজির জন্য সম্ভব না। শুধুমাত্র নুসুক ইনিশিয়েটিভ ডাইরেক্ট হজে যারা আসে তাদের জন্য এটা সম্ভব, বিকজ তাদের পাসপোর্ট কেউ নিচ্ছে না, কোনো রেস্ট্রিকশন নাই। আমি বলে বোঝাতে পারবো না যে এটার সুবিধা কতখানি, মানে যারা গেছেন, যারা এটি কাজ করেছেন তারা জানবেন। ওকে, আমি রেজিস্ট্রেশনের প্রসঙ্গে একটু ফেরত আসি। ডিউরিং রেজিস্ট্রেশন, যখন আমি করছি রেজিস্ট্রেশনের সময় আমাকে বলা হচ্ছে যে তোমার ফ্লাইট নাম্বার দাও, তোমার অ্যারাইভেল ডেট দাও, কিন্তু আমি তো রেজিস্ট্রেশন করছি, আমার ফ্লাইট তো বুক হয়নি অবশ্যই, আমি এখনও শিওর না কোন ডেটে আমি যাব। তো আসলে আমার যদি এই দুটি না থাকে তখন আমি কি করব রেজিস্ট্রেশন? অ্যাবসলিউটলি, এই জিনিসটা জিজ্ঞেস করা হয়। স্পেশালি আমি খেয়াল করছি ইউকে থেকে
যারা রেজিস্ট্রেশন করেন ওনাদের ক্ষেত্রে এটা হয়তো বা বেশি জিজ্ঞেস করা হয়, বা যদিও জিজ্ঞেস করা হয় আপনি যে কোনো একটা ফ্লাইট দিয়ে দিতে পারেন, হয়তো বা টেকনিক্যাল এররের কারণে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি করা হয়। আর না হলে তো আসলে রেজিস্ট্রেশনের সময় তো কেউ জানে না সে কোন ফ্লাইট দিয়ে যাবে, কারণ ফ্লাইটটা তো সে প্যাকেজের সাথেই নিবে। কিন্তু কেন আসে সেটা জানি না, টেকনিক্যাল কোনো এররের কারণে হতে পারে, বাট আপনি ওই জায়গাটাতে যে কোনো ফ্লাইট দিতে পারেন, সমস্যা নাই। ধন্যবাদ। চলুন আমরা আরো কয়েকটি ফোন কল নিয়ে নিই। অনেকে আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমি শিমুল বলছি, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি ফোনটা একটু স্পিকার থেকে হাতে নিয়ে নেন প্লিজ। আমি স্পিকার থেকে নিচ্ছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে ইউএস থেকে কিভাবে আমি রেজিস্ট্রেশন করব হজের জন্য? জি, আচ্ছা। আর কোশ্চেনটা হচ্ছে অনেকে বলে ইউএস পাসপোর্ট থাকলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যখন আমি হজ করতে যাব, ইউএসএ তে ব্যাক করার সময় অনেক প্রবলেম হবে। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। যদি ডুয়াল সিটিজেনশিপ না থাকে তখন নাকি প্রবলেম হয়। জি জি, ধন্যবাদ আপনাকে। সো ওনার দুটি প্রশ্ন আপনি শুনেছেন, দুটি প্রশ্নই। চলুন দেখি আমরা কি জানতে পারি। প্রথম প্রশ্নটা ইউরোপ থেকে কেমনে হজ করবেন, রাইট? হাবিব ভাই, ইফ ইউ ক্যান কারেক্ট মি, প্রথম প্রশ্নটা কি ছিল? ইউরোপ থেকে কেমনে হজ করবেন, রাইট? ওকে, প্রথম প্রশ্ন যদি ইউরোপ থেকে কেমনে হজ করবেন, নুসুকে উনি রেজিস্ট্রেশনটা করবেন কিভাবে? নুসুক ইউরোপ থেকে রেজিস্ট্রেশন করবেন। ইউরোপের যে কোনো কান্ট্রিগুলাই নুসুকের আন্ডারে ফল হয়। তো আপনি যদি একজন ইউরোপিয়ান সিটিজেন হন অথবা ইউরোপিয়ান রেসিডেন্ট হন এবং আপনি ওই দেশ থেকে ট্রাভেল করতে চান সরাসরি বাংলাদেশে না গিয়ে বা কোনো না গিয়ে, তার মানে আপনার জন্য অফিসিয়াল গেটওয়ে ইজ অনলি নুসুক। দিস ইজ স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড আনসার। আপনি রেজিস্ট্রেশন করবেন যে প্রক্রিয়াগুলো আমরা তখন বলতেছিলাম, যে hajj.nusuk.sa এই ওয়েবসাইটে আপনি যাবেন, ওইখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ওইখানে ফর্মটা আপনি যা আছে ফিল আপ করবেন আপনার ইনফরমেশন দিয়ে, দেন দেখুন আপনার ফাইল সাবমিট হবে এবং ভেরিফিকেশন হবে। তারপরে স্টেপগুলোর জন্য আপনি অপেক্ষা করবেন। এটা হচ্ছে আপনার ইউরোপ থেকে যদি আপনি করতে চান সেটা এজ এ ইউরোপিয়ান সিটিজেন অর রেসিডেন্ট। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে হজ করেন তাহলে আপনার ইউরোপে ফিরতে সমস্যা হয়। আমেরিকাতে থাকেন যদি, তাহলে সমস্যা হয়। ইট ইজ ট্রু। এটার কারণটা হচ্ছে এই যে আপনি তো আমেরিকাতে আমেরিকান সিটিজেন, আপনি আমেরিকাতে আমেরিকান পাসপোর্ট নিয়ে ফেরত আসবেন, কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে সময় সৌদি আরবে হজ করতে গেলেন তখন কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছেন। এন্ড এই বাংলাদেশি পাসপোর্টের মধ্যে আপনার হয়তো কোনো আমেরিকান ভিসা বা কোনো কিছুই নাই। তো আপনি যে সময় ট্রাভেল করছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, আপনি এক্সিট করার সময় আপনি এখন পাসপোর্টটা চেঞ্জ করে ফেলতেছেন। তার মানে আপনি এখন আরেকটা ব্যক্তি হয়ে বাইরে হইতেছেন। আপনি একজন ব্যক্তি হয়ে বাইরে হচ্ছেন আরেকজন ব্যক্তি হয়ে, তখন তারা বলবেন যে আপনি আসছেন কখন, হাউ ডিড ইউ কাম টু দ্য কান্ট্রি। এখন আপনি আসছেন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে, ফেরত যাবেন আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে। সেই জিনিসটাতে ইমিগ্রেশনে মাঝে মাঝে ঝামেলা হয়। আবার মাঝে মাঝে এটা ওরা বুঝে যে ডুয়াল সিটিজেনশিপ তো থাকে, সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বাংলাদেশ পাসপোর্টের মধ্যে সিল মেরে দিবে বা আমেরিকান পাসপোর্টে সে আর টাচ করবে না। আমেরিকান পাসপোর্টের ভিসা হিসেবে সে দেখবে যে আপনি আমেরিকাতে ট্রাভেল করার রাইট আপনার আছে। হ্যাঁ, ওকে। সো দ্য এন্ট্রি স্ট্যাম্প উইল বি ইন বাংলাদেশ পাসপোর্ট, যদি সেই অফিসার ভালো হয়ে থাকে। কিন্তু মানে আর যদি ভালো না হয়ে থাকে তখন ঝামেলা করবে, সে ঝামেলা করবে। এটা একটি ব্যাপার। আচ্ছা, চলুন আরেকটি কল আমরা নিয়ে নিই। কি আছেন আমাদের সাথে এখন করব? জি, প্লিজ করুন। আচ্ছা, আমি আহমেদ করিম। 2023-তে আমি হজ করেছি। বর্তমানে যিনি আলোচনা করেন জি তার গ্রুপ থেকে। জি, আলহামদুলিল্লাহ আমি একমাত্র ব্যক্তি ছিলাম আমেরিকান, আর সবগুলা লন্ডনে ছিল ওই গ্রুপের মধ্যে। আচ্ছা, জি বলুন। তো আমি বড় লাক্সারি সেটা নিয়েছিলাম। এখন আমার ওনার কাছে প্রশ্ন, আবু বকর ভাইয়ের কাছে প্রশ্ন, যে আমরা এখান থেকে আমেরিকা থেকে আগে যেভাবে কাফেলায় যাইতো বা কোনো গ্রুপের, এটা কি চালু করার কোনো সিদ্ধান্ত আছে কিনা বা চালু করার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, আর আমি ওই আবু বকর ভাই সালাম দিই, আমার নাম ইমাম আহমেদ করিম। আমি ওনাকে, উনি আমার কোঅর্ডিনেটর ছিল। আমি কোনো ওনাদের কোনো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো সার্ভিস দিয়েছে তারা। আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইস। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন দুটো পেয়েছেন তো গাজী মুন্সি? জি,
ওকে, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার নামটা হয়তো ভুল করছেন, আমার নাম গাজী সাইদ মুন্সি এন্ড আবুল বারাকাতের কথা বলতেছেন, তিনি হচ্ছেন আমাদের সিনিয়র শেখ। যে প্রশ্নটা ভাইয়ের যে আগের মতো কাফেলা আমেরিকা থেকে যাবে কিনা, কাওয়াফিল কিন্তু 2023 সাল থেকে এবং এখন পর্যন্ত নুসুকের মাধ্যমে কাওয়াফিল যাচ্ছে। সেটা হচ্ছে ওনারা নুসুকের আন্ডারেই ওনারা এখন কাজ করতেছেন, আগের মতো নিজস্ব এজেন্সি বা কোনো কিছুর মাধ্যমে না। এবং এইটা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহু আলাম, কিন্তু গভর্নমেন্ট যেটাই চেঞ্জ করবে সেটার একটা অল্টারনেটিভ তো অবশ্যই নিয়ে আসবে তারা, সেটাই আমরা আশা করি। কিন্তু স্ট্রেট আনসার হচ্ছে হজের জন্য আপাতত এই ধরনের আগের সিস্টেমে তারা ফেরত যাবে কিনা এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারা দিনকে দিন তারা ডিজিটালাইজ করতেছে এবং তারা সেই ইমপ্রুভও করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ। The Vision 2030 of Salman bin Mohammed bin Salman. ওকে, ঠিক আছে। আমরা বাই দ্য ওয়ে হতাশ হওয়ার কিছু নাই, কাফেলা যদি নাও যায় আমরা পরবর্তী এপিসোডে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। সো প্লিজ থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, কে আছেন আমাদের সাথে পরবর্তীতে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি, আমি বলবো? জি, আপনি বলবেন। আমি নিউ ইয়র্ক থেকে হোসেন বলছি। বলুন। আমি আগামী মাসে আমাদের ফ্যামিলির 5 জন সৌদি আরবে টুরিস্ট ভিসায় যাব, ওইখানে গিয়ে উমরা করতে পারবো কিনা। আগামী মাসে না আগামী বছর? আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে। জি, নভেম্বর মাসে আপনি যেতে চাচ্ছেন ফ্যামিলি নিয়ে, আপনি উমরা করতে পারবেন কিনা, আপনি টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন, এই তো? জি, ধন্যবাদ আপনাকে। জি, হ্যাঁ, ট্যুরিজম ভিসা নিয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন এবং উমরা করার রাইটও আপনার আছে। বর্তমানে উমরা করার জন্য কোনো স্পেশাল পারমিট নিতে হয় না, নুসুক অ্যাপ বা কোনো কিছুর মাধ্যমে ওইটারে শীতল করা হয়েছে। কিন্তু মদিনা শরীফে যখন আপনি যাবেন, রোজাতে ভিজিট করতে যাবেন, তখন রোজা শরীফে জিয়ারত করার জন্য আপনার নুসুক যে অ্যাপটা আছে ওই অ্যাপের মাধ্যমে আপনি পারমিট নিতে হবে। কিন্তু সহজ আনসার এটাই হচ্ছে যে ট্যুরিজম ভিসা নিয়ে আপনি উমরা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, কোনো বাধা নাই। ওকে, আরেকটি প্রশ্ন। আমি রেজিস্টার করেছিলাম, রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে যাতে সবাই বুঝতে পারেন। আমি রেজিস্টার করার চেষ্টা করেছি আবারও পুনরায় কোনো একটি কারণে, এবং তারপর আমি ডিলিট করে দিয়েছি আমার ওল্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার ওল্ড অ্যাকাউন্ট ডিলিট করার পরে আমি নতুন করে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি, বাট আমি ক্রমাগতভাবে এরর পাচ্ছি। আমি কি করব? এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, এবং এটা আসলে যে একটা অ্যাকাউন্ট যে সময় আপনি খোলেন, এই অ্যাকাউন্টটা আপনি পরে ডিলিট করে ফেলেন, ডিলিট করার পরে ডিলিট তো হয়, কিন্তু ব্যাক এন্ড সিস্টেমের ব্যাক এন্ডে ডাটাটা ঠিকই থেকে যায়, আপনার পাসপোর্ট নাম্বার ডিটেলস। এখন আপনি যে সময় ওই পাসপোর্টটা নিয়ে আরেকবার প্রোফাইল খুলতে যান, তখন দেখা গেছে যে আপনারা বলতেছে যে আপনার অলরেডি অ্যাকাউন্ট এক্সিস্ট করে, কিন্তু আপনি তো ডিলিট করে ফেলছেন। এইটার সলিউশন যেটা করতে হবে সেটা নুসুক সাপোর্টের মাধ্যমে করতে হবে। নুসুক সাপোর্টের সাথে আপনি যোগাযোগ করবেন এবং আপনার সিচুয়েশনটা সুন্দর করে এক্সপ্লেন করে বলবেন ওনাদেরকে। বলার পরে ওনারা যেটা করতে হবে, ব্যাক এন্ড থেকেই তারা এই পাসপোর্টের নাম্বারটা ডিলিট করবে, এবং সেখানে যদি কোনো টাকা পয়সা কোনো কিছু বাকি থাকে সেটা আপনার অ্যাকাউন্টে তারা রিটার্ন করবে, তারপরে তারা সম্পূর্ণ ডিলিট করে দিবে। আপনার অ্যাকাউন্টে যদি টাকা বাকি থাকে তাহলে আপনি ডিলিট করতে পারবেন না, টাকাগুলো আপনার উইথড্র করতে হবে, করে ডিলিট হবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমাদের হাতে মানে রেজিস্ট্রেশন সংক্রান্ত অনেক প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে। তো এখন এই যে সময় শেষ হয়ে যাওয়ার মানে এই না যে আমরা আগামী সপ্তাহে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো না, কিন্তু আগামী সপ্তাহে আরও বেশি জিনিস থাকবে আলোচনা করা। তো আমরা যে আজকে দেখলাম রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন, এবং এটা জাস্ট বিগিনিং অফ ইউর হজ জার্নি। যারা একেবারে প্রথমবারের মতো দেখছেন আমাদের অনুষ্ঠানটি, রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন একদম বিগিনিং অফ ইউর হজ জার্নি আপনি ধরে নিতে পারেন। এখন এর আরও অনেক কিছু আছে যেটি আপনার মানে আমরা আপনাদেরকে প্রিপেয়ার করব, এই ব্যাপারটিতে জানাবো, এবং কিভাবে আপনি একটি হজ প্যাকেজ সিলেক্ট করবেন, আপনি আপনার ট্রাভেল অ্যারেঞ্জটা কিভাবে করবেন, আপনার স্পিরিচুয়াল জার্নিটা কিভাবে হবে, রাইট? সো গাজী, আপনি যদি কিছু এখানে যোগ করতে চান। জি হ্যাঁ, এখানে আমাদের যে স্টেপগুলো আছে, আমাদের স্টেপগুলো যদি আমি একটু মানে বলি সবাইরে, যে প্রথমত আমাদের যে স্টেপগুলো হচ্ছে টোটাল আমি আমার হিসাবে 6টা স্টেপ দেখি এখানে। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খোলা, মানে রেজিস্ট্রেশন যেটারে আমরা বলি। স্টেপ নাম্বার 2 হচ্ছে আপনার প্রোফাইলটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে
পরের যে স্টেপটা হবে, এবং আমি একটু ডেট নিয়ে বলি, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যেই জিনিসটা, অ্যাকাউন্ট খোলা, সেটা অলরেডি ওপেন, এটা এখন চালু আছে এবং এটা থাকবে কতদিন পর্যন্ত, প্যাকেজ অ্যাভেলেবল হওয়ার আগ পর্যন্ত আমরা আশা করতেছি। অ্যান্ড দেন প্রোফাইল ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, 7 অক্টোবর থেকে প্রোফাইল ভেরিফাই করা শুরু হচ্ছে এবং সেলসটা আসা পর্যন্ত সেটা চলমান থাকবে ইনশাআল্লাহ। অ্যান্ড 3 নম্বর স্টেপটা হচ্ছে গিয়ে প্যাকেজ কনফিগারেশন করা, মানে প্যাকেজটা যে সময় নুসুক অ্যালাউ করবে সার্ভিস প্রোভাইডারদেরকে যে সবার প্যাকেজ লাইভ করে দিবে, তখন আপনি প্যাকেজ দেখতে পারবেন এবং এই প্যাকেজটারে আপনার কার্টে নিয়ে যেতে পারবেন, মানে রেডি টু ক্লিক, ওয়ান ক্লিক করে যাতে আপনি বাই করতে পারেন প্যাকেজটারে। অ্যান্ড 4 নম্বরটা হবে যেটা হচ্ছে গিয়ে প্যাকেজ পারচেজ করা। তো প্যাকেজ কনফিগারেশনটা আপনার 21 ডিসেম্বর থেকে এক্সপেক্ট করতেছি আমরা চালু হওয়ার জন্য, এবং সেই সময় একই সাথে ই ওয়ালেট অ্যাক্টিভেশনও করতে পারবেন, আপনি টাকাও টপ আপ করতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য প্যাকেজ যেটা আপনি কিনতে চাচ্ছেন, যে প্যাকেজের অ্যামাউন্ট অনুযায়ী। অ্যান্ড দেন পারচেজ শুরু হবে 20 জানুয়ারি, দিস ইজ এক্সপেক্টেড। অ্যান্ড পারচেজ যদি আপনি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি করে ফেলেন, তারপরের স্টেপগুলো হচ্ছে আপনার ভিসা ইস্যুয়েন্স অ্যান্ড দেন ট্রাভেলিং টু দ্য কান্ট্রি। ওকে, সো আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটি 40 মিনিটের, আমরা কিন্তু প্রায় 50 মিনিটের কাছে চলে এসেছি। আমি প্রডিউসারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্যরা যারা আছেন, কারণ সময়টা খুব শর্ট হয়ে যায় এই ধরনের অনুষ্ঠানের জন্য। কিন্তু আপনারা জানেন যে এই ধরনের অনুষ্ঠান যখন সব কিছু এক অনুষ্ঠানে কভার করা সম্ভব হয় না, কারণ এটা একটা সিরিজ, যার জন্য আমরা সিরিজ তৈরি করেছি। কিন্তু আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে TBN 24 এইটি কমপ্লিটলি ক্রমাগতভাবে আপনাদের কাছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্স যা লাগে, 1-to-1 গাইড টু আওয়ার ভিউয়ার্স, স্পেশালি TBN ভিউয়ার যারা আছেন, আপনারা এই সহযোগিতাটা পাবেন। আপনারা খুব কাছাকাছি সময়ে আগামী সপ্তাহের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। TBN24.com যখন যাবেন, তখন এই নুসুক হজের ব্যাপারে কমিউনিকেশনের একটি পেজ থাকবে, একটি ফর্ম থাকবে, যেটা আপনারা রিসিভ করতে পারবেন, ভেরিফিকেশন আপডেট ডাইরেক্টলি বাই ইমেল। কাজে সেখানে আপনারা অনেক রকম কোশ্চেন করতে পারবেন এবং তার উত্তরও আপনারা পাবেন, সাপোর্ট থাকবে সেখানে। এবং সেটি আমরা করছি TBN 24 ভিউয়ারদের জন্য, যাতে এই যাত্রাটি আপনাদের সবার জন্য সহজ হয়। গাজী মুন্সি, আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আপনার শেষ কোনো কথা থাকলে, ইউ হ্যাভ 30 সেকেন্ডস। জাযাকাল্লাহ খায়ের ব্রাদার হাবিব। অ্যান্ড আমি সবার জন্য এটাই দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আপনাদেরকে আমরা আর ভালোভাবে গাইডেন্স দিতে পারি, এবং সবাই যাতে তাদের ইসলামের 5th পিলার অফ হজ সেটা যাতে আপনারা কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ। অ্যান্ড দেখা হবে আরেকবার ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। লিলি রোজমেরি, ভিসা পেয়ে সৌদি আরবে যাওয়ার আগে US থেকে রিয়াজুল জান্নার অ্যাপয়েন্টমেন্ট করা গেলে ভালো হয়। ওকে, আমরা সেটি দেখবো। আপনার প্রশ্নটা আমি নিয়ে রাখলাম লিলি। উই উইল গেট ব্যাক টু ইউ সুন। সো আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠান আগামী সপ্তাহে বুধবার এবং শুক্রবার যথারীতি হৃদয়ের যাত্রা হজ থাকবো আমি সেখানে, এবং আশা করি আপনারাও থাকবেন আমার সাথে। দেখা হবে সেই সময়। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।